গতকাল রাত্রে আপনাদের জন্য একটা বিশেষ এপিসোড এনেছিলাম আমরা এনকে বাংলায়। অমিত শাহ কলকাতায় এসেছিলেন এবং কলকাতায় এসে তিনি একটি পাঁচতারা হোটেলে গোপন বৈঠক করেন দলের মুষ্টিমেয় কয়েকজন নেতাদের সাথে। সেই গোপন বৈঠকের তথ্য আমরা ফাঁস করে দিয়েছিলাম এবং গতকাল ফাঁস করে দেওয়ার পর থেকে আপনারা জানেন যেভাবে আমাদের কাছে হুমকি ফোন আসে, কারণ ফোন আসে একটাই কারণে, আমরা ফোন নাম্বারটা আমাদের চ্যানেলে দিয়ে দিই। অন্য কোনো ইউটিউব চ্যানেল যেটা করে না, আমরা সেটা করি যে আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য আমাদের চ্যানেলের ফোন নাম্বারগুলো আমরা কিন্তু দিয়ে দিই। আর সে কারণেই আমাদের কাছে প্রচুর হুমকি ফোন, থ্রেট ফোন, আইনত ব্যবস্থা নেওয়ার ফোন, অনেক কিছু এসছে। পরোয়া নেই, আমরা আমাদের কাজটা চালিয়ে যাব। যারা এখনো এপিসোডটি দেখেননি, এনকে বাংলায় গিয়ে এপিসোডটি দেখে নিন, কারণ এই এপিসোডটি হয়তো আগামী দিনে বিজেপির পশ্চিমবাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর পশ্চিমবাংলায় বিজেপি যে 35টা আসনের টার্গেট রেখেছে সেইটা কতদূর সফল হবে, সেই স্ট্র্যাটেজি কতদূর বাস্তবায়িত করতে পারবে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা, তা নিয়ে কিন্তু এ বেলা অর্থাৎ এই এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে আমরা কিন্তু তা নিয়েই আলোচনা করব। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আমরা আগেই বললাম, গতকাল রাত্রে যে অনুষ্ঠানটা করেছি সেটা সুপার এক্সক্লুসিভ। কোন চ্যানেল কারুর কাছে এই তথ্য পৌঁছয়নি যে তথ্য আমরা জোগাড় করতে পেরেছি। একবার গিয়ে দেখে আসুন এনকে বাংলায়, তাহলেই বুঝতে পারবেন। এবার আলোচনা করি যে এই যে বিজেপির নেতা অমিত শাহ জেপি নাড্ডাকে নিয়ে কলকাতায় এলেন এবং এর আগেও এসেছেন, বারবার আসবেন, কারণ গতবার ওই আপকি বার 200 পার এই হুঙ্কার দেওয়ার পর যখন 77 বিধায়ক নিয়ে আটকে যেতে হলো, তারপর প্রায় 400 দিন তারা এই বাংলামুখ হননি। 400 দিন পর আবার যখন লোকসভা ভোট এসেছে তখন তাদেরকে বাংলামুখ হতে হচ্ছেই। এবং আপনাদেরকে বলি, এই ঘন ঘন যাতায়াত শুরু হয়ে গেল। এই যে ফুড ব্লগার সাজা, বিভিন্ন গরিবের বাড়িতে পাত পেতে খাওয়া, এসব চলবে। এইসব নাটক আমরা আবার দেখব। আবার দেখতে পেয়েছি কালীঘাট মন্দিরে অমিত শাহের পুজো দেওয়া, এইসব আমরা দেখব, এগুলো চলবে। এইসব করে বাঙালি সেন্টিমেন্টকে জাগিয়ে তোলার চেষ্টা হবে, কিন্তু বাঙালি সেন্টিমেন্ট জাগবে কিনা সে কথা বলবো পরে। আগে যেটা বলবো, এই যে বারবার তারা আসা শুরু করলেন, কারণ কি? কারণ হচ্ছে যে পশ্চিমবাংলা থেকে তাদের ম্যাক্সিমাম সিট চাই। শুধু পশ্চিমবাংলা বলবো না, দেখুন, শুধু গো বলয়কে নির্ভর করে, গো বলয় বলতে আমি বলছি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের একাংশ এবং গুজরাট, এইটাকে ভরসা করে বিজেপি আর এগোতে চাইছে না বা পারবে না। কারণ দেখুন, বিহারে 39টা আসন পেয়েছিল তারা, কিন্তু এখন পরিস্থিতি এমন, সেখানে 8টা আসন 9টা আসন পেলেই কিন্তু বিজেপি বসতে যায়, এমন অবস্থা। ঝাড়খণ্ডের অবস্থা জানেন। ওড়িশায় বিজু পট্টনায়ক কিন্তু বেশ টক্কর দিতে চলেছেন বিজেপিকে, গতবারের চেয়েও আসন কমে যাবে। তাই ভরসা পশ্চিমবাংলা। 18টা পেয়েছিলেন, লোভ বেড়েছে, খেতে পেলে মানুষ শুতে চায়, তাই এবার শুতে চাওয়ার জন্য তারা ব্যবস্থা করেছেন 35টা আসন। কিন্তু আদৌ কি 35টা আসন জুটবে বিজেপির কপালে, সেটা নিয়ে কিন্তু করব আজকের পর্যালোচনা। আপনাদের বলি যে বিজেপি 35টা আসনের টার্গেট দিয়েছে ঠিকই। এই 35টা আসন কেন 32টা নয়, কেন 38টা নয়, কেন 35টা আসনের টার্গেট দিয়েছে? বিজেপি একটা সমীক্ষা করেছিল, তাদের নিজেদের দলগতভাবে সমীক্ষা করেছিল। সমীক্ষা করে দেখা গিয়েছে বিজেপি যে যে আসনে গতবার জিতেছিল সেই আসনগুলোর অনেকগুলোই কিন্তু নড়বড়ে হয়ে গিয়েছে। যেমন খড়গপুর, মেদিনীপুর আসনটি দিলীপ ঘোষের আসন, সেটি কিন্তু নড়বড়ে হয়ে গিয়েছে। হুগলির লকেট চট্টোপাধ্যায়ের আসনটি, এরকম বহু আসন নড়বড়ে হয়ে গিয়েছে। রানাঘাট যে আসনে তারা জিতবেই এমন একটা কথা গত 3 মাস আগে পর্যন্ত জানা গিয়েছিল, সে আসনটাও কিন্তু বেশ এখন নড়বড়ে। এরকম বহু আসন বিজেপির কিন্তু হারাতে চলেছে। তাই বিজেপি চাইছে যে আসনে তাদের প্রার্থী জেতেনি সেই আসনগুলোর ওপর জোর দিতে। কিন্তু সেই জোর দিয়ে হবেটা কি? তারা
দক্ষিণ কলকাতা আসনে মিঠুন চক্রবর্তীকে দাঁড় করাতে চায়, যাদবপুর আসনে রূপা গঙ্গোপাধ্যায়কে দাঁড় করাতে চায়। এইরকম তাদের স্ট্র্যাটেজি চলছে, আমরা গতকাল রাতের অনুষ্ঠানে বলেছি। কিন্তু এইসব করেও বিজেপি কি পারবে 35-এর বৈতরণী পার করতে? এক কথায় উত্তর দিচ্ছি না, ডবল ডিজিটে পৌঁছবে না, অর্থাৎ 10 সংখ্যাও যাবে না বিজেপি। এমন পরিস্থিতি হয়ে আছে এই মুহূর্তে যদি ভোট হয়, এই মুহূর্তে বলতে ধরুন আর তো 120-25 দিন বাকি, এই 120-25 দিনের মধ্যে যদি ভোট হয়, বিজেপি কিন্তু 8 থেকে 6 থেকে 8টির আসন বেশি পাবে না। তাও বেশিরভাগটাই আসবে উত্তরবঙ্গ থেকে। যে পুরুলিয়া টুরুলিয়া তাদের একদম ভরসাস্থল ছিল, সেই জায়গাগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এই নষ্ট হওয়ার পেছনে কারণ কি, সেটা নিয়ে করব আজকের পর্যালোচনা। দেখুন, বিজেপির উত্থানটা কিন্তু খুব চমকপ্রদ, উল্কার বেগে উত্থান যাকে বলে, বিজেপির কিন্তু তাই হয়েছিল। নরেন্দ্র মোদী সাহেব বা বিজেপির তৎকালীন যেসব নেতা ছিলেন, তারা পশ্চিমবাংলায় এসে ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ ইত্যাদি বলে টোলে একটা হাইপ তুলেছিলেন গত লোকসভা নির্বাচনে। তারপরে সেই লোকসভা নির্বাচনের পর তারা এটাও ঘোষণা করেছিলেন যে তারা মতুয়াদের নাগরিকত্ব দেবেন। পশ্চিমবাংলায় মতুয়া ভোট কিন্তু একটা ফ্যাক্টর, প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ আছেন যারা মতুয়া। এই মতুয়াদের ভোটটা ফ্যাক্টর। মতুয়াদের মন জয় করতে গিয়ে তারা কিন্তু ঘোষণা করেছিলেন মতুয়াদের নাগরিকত্ব দেবেন। তারপরে সেই নাগরিকত্ব দিতে পারলেন না লোকসভা ভোটের পরেও, তখন এলো বিধানসভা ভোট। গত বিধানসভা ভোটেও কিন্তু মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি তারা দিয়ে গিয়েছিলেন। কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে, মতুয়ারা কিন্তু রীতিমতো বিরক্ত। মতুয়াদের এই প্রতিশ্রুতি দেওয়া এবং প্রতিশ্রুতি ভাঙায় মতুয়ারা কিন্তু বিজেপি থেকে মুখ ফিরিয়েছে। আর এই বিজেপি থেকে মুখ ফেরাতেই বিজেপির যে আসন দেখা, স্বপ্ন দেখা আসন, সেই স্বপ্নভঙ্গ হতে চলেছে। উত্তরবঙ্গ থেকে কলকাতা পর্যন্ত সমস্ত জায়গায় মতুয়ারা কিন্তু এই মিথ্যে প্রতিশ্রুতিতে আর ভুলতে চান না। এটা একটা বড় ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর, বিজেপি 77টা আসন বিধানসভায় পেয়েছিল, 18টা আসন লোকসভায় পেয়েছিল, যদিও পরবর্তীকালে 16টা হয়ে যায়। এই যে এত আসন পাওয়ার পর বিজেপির যেভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধি হওয়ার কথা ছিল, সেই শক্তি বৃদ্ধি বিজেপি করতে পারেনি। কারণ হচ্ছে বিজেপির নেতৃত্বের, বর্তমান নেতৃত্বের মূল কনসেন্ট্রেশন, মূল চিন্তাধারা এক জায়গায় গিয়ে আটকে গিয়েছে। সেটা হচ্ছে কিভাবে টেলিভিশন পর্দায়, কিভাবে খবরের কাগজের পাতায় আসতে হবে, এইটা হচ্ছে তাদের মূল টার্গেট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে হবে, টেলিভিশনের পর্দায় ঘন ঘন আসতে হবে। তা না হলে ভাবতে পারেন, শুভেন্দু অধিকারীর মতন নেতা, তিনি বলছেন এই ডিসেম্বর মাসে শীত পড়ছেন না কেন, এর জন্য তো তৃণমূল। ভাবুন, টেলিভিশন পর্দায় আসার কি আকুল আকাঙ্ক্ষা এদের, যে যা খুশি তাই বলে যাচ্ছেন। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিজেপি এই টেলিভিশন পর্দা এবং খবরের কাগজ, সোশ্যাল মিডিয়ার দেওয়াল ছাড়াও বিজেপির নির্ভরতা হয়ে গিয়েছে আদালতের ওপর। বিশেষ দুজন তিনজন বিচারকের প্রতি তাদের অত্যধিক আস্থা। এই আস্থার কারণে তারা ভেবেছে এই আদালত দিয়ে এবং সোশ্যাল মিডিয়া দিয়ে এবং টেলিভিশন মিডিয়া দিয়ে তারা ভোটের বৈতরণী পার করবে। সাংগঠনিকভাবে বিজেপি কিন্তু দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। দেখুন, গত বিধানসভা নির্বাচনের পর থেকে বা লোকসভা নির্বাচনের পর থেকেও ধরুন, যে যতগুলো নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচনে বিজেপি শুধু হারেনি, তাদের ভোট শতাংশও কিন্তু ক্রমাগত কমতে শুরু করেছে। এবং এই ক্রমাগত কমতে শুরু করা যে কোথায় শেষ হবে, সেটা কিন্তু বিজেপির নেতৃত্ব এখনো আঁচ করতে পারছেন না। যেটা হয়, জয়প্রকাশ মজুমদার বলেছেন, প্রাক্তন বিজেপি নেতা, বর্তমানে তিনি তৃণমূলে, তিনি বলেছেন যে যেটা হয় বিজেপির মিটিংয়ে, বেশ 4,000-5,000 টাকার প্লেটের খাওয়া দাওয়া হয় এবং তারপরে মিটিং হয়। মিটিংয়ে তখন শুভেন্দু অধিকারীরা বলেন, ও সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিকঠাক আছে, এইসব বলে নেতাদেরকে ফেরত পাঠিয়ে দেন। ভোট আসে, তারা হারে, ভোট শতাংশ কমে, তারপরে তারা একটু বকাঝকা খান, তারপরে আবার কিন্তু সব ঠান্ডা ঘরে চলে যায়। এইভাবে সংগঠন হয় না। গণ আন্দোলন না গড়ে তুলতে পারলে, মানুষের জন্য কাজ না করলে বিজেপি কিন্তু পশ্চিমবাংলায় ঠাঁই পাবে না। বরং তারাই যে আমি বললাম না যে ডবল ডিজিটেও পৌঁছবে না, অর্থাৎ 10টা আসনেও পৌঁছবে না। কারণ একটাই, কারণ হচ্ছে যে এই বিজেপি মানুষের জন্য যে কাজ করার কথা ছিল, কেন্দ্রের সরকারে থাকার সুবাদে এবং কেন্দ্রের মন্ত্রিত্ব পাওয়ার সুবাদে যে কাজ করার কথা ছিল, সেই কাজগুলো হয়নি। ধরুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, শান্তনু ঠাকুর।
শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী। তিনি যদি গঙ্গার নাব্যতা বাড়াতে যদি একটু সচেষ্ট হতেন, গঙ্গার নাব্যতা বাড়ালে পলিমাটি যদি কেন্দ্রীয় সরকার সরিয়ে নিয়ে যেত, তাহলে কিন্তু পশ্চিমবাংলার অনেক উন্নতি হতো। শুধু বন্দরের উন্নতি নয়, শুধু জাহাজ আসবে যাবে বলে নয়, পলিমাটির নাব্যতা সরালে কিন্তু পশ্চিমবাংলার গঙ্গার দুপার্শ্ববর্তী অঞ্চলে চাষবাস অত্যন্ত ভালো হতো, একটা বিরাট পরিবর্তন হতে পারত। শান্তনু ঠাকুর পশ্চিমবাংলার জন্য একটা কাজ করেছেন বলে আমাদের অন্তত জানা নেই। এরকম সবাই সবাই স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি হচ্ছেন নিশীথ প্রামাণিক, স্বরাষ্ট্র দপ্তর তো একেবারে সরাসরি পুলিশকে নিয়ন্ত্রণ করার কাজেই ব্যস্ত, হয়নি কিছু কাজ। এই যে 18 জন সাংসদ ছিলেন, ধরুন 16 জনই ছিলেন, 16 জন সাংসদ, এদের সম্মিলিত সাংসদ তহবিল পান কত জানেন? প্রায় 80 কোটি টাকা বছরে। এই 80 কোটি টাকা বছরে যদি হয়, 5 বছরে 400 কোটি টাকা। এই 400 কোটি টাকার মধ্যে কত টাকা পশ্চিমবাংলার উন্নয়নে খরচ করেছেন বিজেপি সাংসদেরা, তার একটা শ্বেতপত্র প্রকাশ হোক। আপনি লোকসভার ওয়েবসাইটে যান, দেখতে পাবেন কি দুরবস্থা, খরচই তারা করতে পারেনি। কেন্দ্রের দেওয়া টাকা তার নিজের এলাকা উন্নয়নের জন্য সেটা পর্যন্ত করতে পারেনি। এই রকম অবস্থা চলেছে। পশ্চিমবাংলার মানুষের জন্য কিছু না করলে পশ্চিমবাংলায় এমনি এমনি ভোট দেবে না। এমনি যারা আসছেন তারা হিন্দিতে বক্তৃতা করেন, বেশিরভাগ গ্রামগঞ্জের মানুষ সেই বক্তৃতা বুঝতেও পারেন না, তবু তারা আসেন, বক্তৃতা করেন, আমাদের নেতাদের বকাঝকা করেন। যেমন গতকালই আমরা বলেছি, শুভেন্দুকে ব্যাপকভাবে বকাঝকা করেছেন অমিত শাহ, কারণ শুভেন্দুর ওই ভোটমুখী প্রচার বা মিডিয়ামুখী প্রচারের জন্য সমস্তটাই আত্মপ্রচার হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের কথা নয়, আমরা যা সূত্র মারফত জানতে পেরেছি তা আপনাদেরকে তুলে দিয়েছি। আবার বলছি, যদি গতকাল রাতের এনকে বাংলার এপিসোডটা না দেখে থাকেন অবশ্যই দেখুন, মিস করবেন। যাকে যে কথা বলছিলাম, এই যে 35টা আসনের স্বপ্ন কেন ভাঙতে চলেছে? উত্তরবঙ্গ উন্নয়নে, উত্তরবঙ্গ তো দুহাত ভরে ভোট দিয়েছে বিজেপিকে, উত্তরবঙ্গের উন্নয়নে বিজেপির ভূমিকা কি যদি এই প্রশ্ন করা যায়, আপনি দেখবেন তার উত্তর হচ্ছে শূন্য। শূন্য উত্তর। কারণ এই এত বিপুল ম্যান্ডেট পাওয়ার পর, এত বিপুল ভোট পাওয়ার পরেও উত্তরবঙ্গের উন্নয়নের জন্য নিশীথ প্রামাণিকেরা কোনো চেষ্টা করেননি। তারা শুধু দিল্লিতে থেকেছেন, গদি বাঁচিয়েছেন, মন্ত্রিত্ব করেছেন, চলে এসেছেন, রসে বসে থেকেছেন। কিন্তু মানুষের উন্নয়নে কি কাজ করেছেন? মানুষ তো তার জবাব দিয়েছে। নিশীথ প্রামাণিক নিজের ওয়ার্ডে, নিজের বুথে পর্যন্ত হেরেছেন। যে নেতা নিজের বুথে জিততে পারেন না, দলকে জেতাতে পারেন না, তিনি নেতা কিসের? প্রশ্ন তো উঠবেই। তাই আমরা বলছি, আগামী নির্বাচনে বিজেপির যে স্ট্র্যাটেজি নিক, যত টাকাই পাঠাক এখানে ট্রাকে ট্রাকে, সব কিন্তু জলে যেতে বসেছে। কারণ বিজেপির পায়ের তলার মাটি নেই, সংগঠন নেই সংগঠন। তাই সংগঠনহীন ভাবে হয়তো একবার ভোটে জেতা যায়, দ্বিতীয়বারও জেতা যায়, বারবার জেতা যায় না। এটা কিন্তু এবার প্রমাণিত হতে চলেছে। দায়িত্ব নিয়ে বলছি, আবার বিজেপি ডবল ডিজিটেও পৌঁছবে না। এবং আপনারা জেনে রাখুন, উত্তরপ্রদেশ, তারপর মহারাষ্ট্র, তারপরই সবচেয়ে বেশি আসন হচ্ছে পশ্চিমবাংলায়। তাই মহারাষ্ট্র এবং পশ্চিমবাংলায় বিশেষ নজর দিতে চায় বিজেপি। যতই বিশেষ নজর দিক, আগামী লোকসভা নির্বাচনে বাঙালি অন্তত মুখ ফেরাবে এই ভারতীয় জনতা পার্টিকে। কি মনে হয় আপনার কমেন্ট করে লিখে জানান। দেখা হবে আজ রাত 8টায়। অনুষ্ঠান হচ্ছে সরগরম, দেখবেন বাংলা, এনকে বাংলা চ্যানেলে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, নমস্কার।